প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের থেকে সহানুমানের সংস্থান ও সহানুমানের মূর্তি এবং সহানুমানের কতিপয় যুক্তিদোষ বা অনুপপত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা বিষয়বস্তুর অভ্যন্তরে প্রবেশ করি। তার আগে আমি তোমাদের একটি বিষয় জানিয়ে দিতে চাই। আজকের এই ক্লাস শেষে তোমরা সহানুমানের সংস্থানের সংজ্ঞা ও উদাহরণ দিতে পারবে, বিভিন্ন সংস্থানে মধ্যপদের অবস্থান বর্ণনা করতে পারবে, সহানুমানের মূর্তি কি তা জানতে পারবে, বৈধ মূর্তি বলতে কি বোঝায় এবং বিভিন্ন সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা জানতে পারবে। এছাড়া সহানুমানের কতিপয় যুক্তিদোষ বা অনুপপত্তি, যেমন চতুষ্পদী অনুপপত্তি, অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি, অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি, অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি ব্যাখ্যা করতে পারবে। আমি সাধারণত যে বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করতে চাই সেটি হচ্ছে এই যুক্তিদোষ বা অনুপপত্তিগুলির মধ্যে যেগুলি তোমাদের পরীক্ষায় বহুবার এসেছে এবং বহুবার আসে, সেই অনুপপত্তিগুলি আমি মূলত আলোচনা করার চেষ্টা করেছি। তো চলো আমরা বিষয়বস্তুর অভ্যন্তরে প্রবেশ করি। সহানুমানের সংস্থান কাকে বলে এবং কত প্রকার? আমরা সহানুমানের সংস্থান বলতে বুঝি সহানুমানের আশ্রয় বাক্য দুটিতে মধ্যপদ বা হেতুপদের অবস্থান অনুসারে সহানুমানটি যে বিশেষ রূপ ধারণ করে তাকে সহানুমানের সংস্থান বলে। আমি আবার বলছি, সহানুমানের আশ্রয় বাক্য দুটিতে মধ্যপদ বা হেতুপদের অবস্থান অনুসারে সহানুমানটি যে বিশেষ রূপ ধারণ করে তাকে সহানুমানের সংস্থান বলে। সহানুমানের দুটি আশ্রয় বাক্যে মধ্যপদটি উদ্দেশ্য বা বিধেয় যে কোনো স্থানে অবস্থান করতে পারে। অর্থাৎ সহানুমানে মধ্যপদটি আশ্রয় বাক্য দ্বয়ের উদ্দেশ্য কখনো বিধেয় বিধেয়, কখনো উদ্দেশ্য বিধেয়, আবার কখনো বিধেয় উদ্দেশ্য এভাবে অবস্থান করতে পারে। সুতরাং দেখা যায় যে সহানুমানের সংস্থানও 4 প্রকারের হতে পারে, যথা প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান। এখন আমরা দেখব যে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সংস্থানে মধ্যপদগুলি কোথায় কোথায় অবস্থান করে। প্রথম সংস্থানে মধ্যপদের অবস্থান। প্রথম সংস্থানে মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় হিসেবে অবস্থান করে। যেমন বাস্তব দৃষ্টান্তে আমরা দেখছি, সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হয় মানুষ, অতএব সকল শিক্ষক হয় মরণশীল। এখানে এই মানুষ পদটি এখানে মধ্যপদ হিসেবে ব্যবহৃত হয়েছে। ইতিপূর্বে আমরা যখন সহানুমান আলোচনা করছি তখন আমরা দেখিয়েছি বা জেনেছি যে মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্যে থাকে এবং অপ্রধান আশ্রয় বাক্যে কিন্তু সিদ্ধান্তে থাকে না। তাহলে এই মানুষ পদটি হচ্ছে মধ্যপদ। এই মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে বসেছে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয়ের স্থানে অবস্থান করেছে। রেখাচিত্রের মাধ্যমে দেখা যায় যে মধ্যপদটি এই প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয়ের স্থানে অবস্থান করছে। সুতরাং
এটি প্রথম সংস্থানের হেতুপদের অবস্থান আমরা জানলাম। এখন দেখা যাক দ্বিতীয় সংস্থানে মধ্যপদের অবস্থান কোথায়। দ্বিতীয় সংস্থানে মধ্যপদটি প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয় বাক্যের বিধেয় হিসাবে অবস্থান করে। শিক্ষার্থীবৃন্দ, স্লাইড চিত্রে দেখতে পাচ্ছ যে কোনো মানুষ নয় চতুষ্পদ, সকল গরু হয় চতুষ্পদ, অতএব কোনো গরু নয় মানুষ। এখানে চতুষ্পদ পদটি মধ্যপদ হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এটি উভয় আশ্রয় বাক্যেরই বিধেয়ের স্থানে অবস্থান করছে। রেখাচিত্রেও এই মধ্যপদটি বিধেয়ের স্থানে অবস্থান করছে। এখানে একটি কথা স্মরণ করিয়ে দিই যে আমরা জানি যে সহানুমানে প্রধান পদকে পি এবং অপ্রধান পদকে এস এবং মধ্যপদকে এম প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। তৃতীয় সংস্থানের মধ্যপদের অবস্থান। তৃতীয় সংস্থানে মধ্যপদটি প্রধান ও অপ্রধান উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য হিসেবে অবস্থান করে। যেমন সকল মানুষ হয় দ্বিপদ, সকল মানুষ হয় জীব, অর্থাৎ কিছু জীব হয় দ্বিপদ। এখানে আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীবৃন্দ যে মানুষ পদটি উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করেছে। রেখাচিত্র এই এম প্রতীকটি উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে অবস্থান করেছে। সুতরাং এটি তৃতীয় সংস্থানের একটি মধ্যপদের অবস্থান, তৃতীয় সংস্থানে মধ্যপদের অবস্থান। চতুর্থ সংস্থানে মধ্যপদের অবস্থান। চতুর্থ সংস্থানে মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্যের এবং অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য হিসাবে অবস্থান করে। অর্থাৎ উভয় আশ্রয় বাক্যেরই চতুর্থ সংস্থানে মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্যের বিধেয় এবং অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য হিসাবে অবস্থান করে। আমি আবার বলছি, চতুর্থ সংস্থানে মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্যের বিধেয় এবং অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য হিসেবে অবস্থান করে। যেমন সকল কাক হয় পাখি এবং কোনো পাখি নয় ঘোড়া, অর্থাৎ কোনো ঘোড়া নয় কাক। এখানে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো স্লাইড চিত্রে পাখি পদটি প্রধান আশ্রয় বাক্যের বিধেয় এবং অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য হিসেবে অবস্থান করছে এবং এই পাখি পদটি হচ্ছে মধ্যপদ। রেখাচিত্রেও দেখা যাচ্ছে এই এম প্রতীক প্রধান আশ্রয় বাক্যের বিধেয় এবং অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে অবস্থান করেছে। সুতরাং এটি চতুর্থ সংস্থানে মধ্যপদের অবস্থান দেখানো হলো। এখন আমরা আলোচনা করব সহানুমানের মূর্তি বা কাকে বলে, সহানুমানের রূপ বা মূর্তি কাকে বলে সেটি দেখব। সহানুমানে ব্যবহৃত যুক্তিবাক্যগুলোর গুণ ও পরিমাণ অনুসারে সহানুমানের যে আকৃতি বা ধরন নির্ধারিত হয় তাকে সহানুমানের রূপ বা মূর্তি বলে। আমরা জানি সহানুমানে তিনটি যুক্তিবাক্য থাকে, দুটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত। এই তিনটি যুক্তিবাক্যের গুণ ও পরিমাণ অনুসারে সহানুমানের যে রূপ বা ধরন হয় সেই রূপ বা ধরনকে সহানুমানের মূর্তি বলা হয়। এই মূর্তি কথাটি তিনটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সহানুমানের এই মূর্তি কথাটি যুক্তিবিদদের মধ্যে তিনটি দলে তিন প্রকার অর্থে ব্যবহার করে থাকেন যুক্তিবিদরা বা ব্যবহার করেছেন। সেই তিনটি মত কি আমরা সেটা দেখব। প্রথমত, কারো কারো মতে কেবলমাত্র আশ্রয় বাক্য দুটির গুণ ও পরিমাণ অনুসারে সহানুমানের যে আকৃতি বা ধরন নির্ধারিত হয় তাকে মূর্তি বলে। গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য মোট 4 প্রকার, যথা এ, ই, আই এবং ও। এই 4 প্রকার বাক্যকে দুই আশ্রয় বাক্যে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে মোট 16টি মূর্তি পাওয়া যায়। যেমন
স্লাইড চিত্রে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এই 4টি যুক্তি বাক্য যদি 2টি আশ্রয় বাক্যে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে তাহলে আমরা মোট 16টি মূর্তি পেতে পারি। যেমন এ এ এ ই এ আই এবং এ ও। এখানে প্রথম এটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য এবং দ্বিতীয় আশ্রয় বাক্যটি হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। তেমনি ই এ ই ই ই আই ই ও। অনুরূপভাবে আই এ আই ই আই 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 ও, ও এ ও ই ও আই এবং ও ও। তাহলে আমরা এখানে লক্ষ্য করছি যে এই মূর্তিগুলি মোট 16 আকারে সাজানো যায় 2টি আশ্রয় বাক্যকে। তাহলে এই মূর্তিগুলোর প্রত্যেকটি আবার 4টি সংস্থানে ব্যবহার করা যায়। সুতরাং এই অর্থে মূর্তির সংখ্যা দাঁড়ায় 16 গুণ 4 অর্থাৎ 64টি। তাহলে প্রথম মতের যারা অনুসারী তারা মূর্তি কথাটিকে 2টি আশ্রয় বাক্যের গুণ ও পরিমাণ অনুসারে যে রূপ দাঁড়ায় তাকে মূর্তি বলেছেন এবং সেগুলি হয় 64টি। দ্বিতীয়ত কোন কোন যুক্তিবিদ মূর্তি কথাটিকে খুব ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। তাদের মতে আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত উভয়ের গুণ ও পরিমাণ অনুসারে স্বানুমানের যে আকৃতি বা ধরন নির্ধারিত হয় তাকে মূর্তি বলেছেন। অর্থাৎ স্বানুমানের যতগুলো বাক্য আছে অর্থাৎ 3টি বাক্যেরই গুণ পরিমাণ অনুসারে স্বানুমানের যে রূপ হয় এটিকেই তারা স্বানুমানের মূর্তি আকারে গণ্য করেছেন। এই হিসাবে দেখা যায় যে প্রত্যেকটি মূর্তি আমরা ইতিপূর্বে যে দেখেছি যে 16 আকারে বসতে পারে 2টি আশ্রয় বাক্য 2টির গুণ ও পরিমাণ অনুসারে। আর তার সঙ্গে যদি আমরা সিদ্ধান্ত বাক্যটিও জুড়ে দেই তাহলে এ এ এ এ এ ই এ এ আই এবং এ এ ও এইভাবে মূর্তিগুলি হতে পারে। প্রত্যেকটি মূর্তি আবার সঙ্গে সিদ্ধান্ত জুড়ে দিলে আমরা এ এ দেখেছিলাম এর পূর্বে, যেমন এ এ দেখেছিলাম, এই 16টির সাথে যদি আমরা সিদ্ধান্ত বাক্যটি জুড়ে দেই, শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এই এ এর সঙ্গে যদি আরেকটি সিদ্ধান্ত বাক্য জুড়ে দিই, প্রধান আশ্রয় বাক্য অপ্রধান বাক্য এবং সিদ্ধান্ত, তাহলে এই 16টা প্রকার আবার 16 রকম হবে এবং সেটা 4টি সংস্থানে দাঁড়ালে 64 রকম হবে। এই 64 রকমের থেকে যদি আবার প্রত্যেকটার সঙ্গে সিদ্ধান্ত জুড়ে দেই তাহলে মোট মূর্তির সংখ্যা দাঁড়াবে তাহলে 64 গুণ 4 অর্থাৎ 256টি। তৃতীয়ত মতের যারা অনুসারী তারা মূর্তি কথাটিকে অত্যন্ত সংকীর্ণ অর্থে ব্যবহার করেছেন। অর্থাৎ তারা কেবল বৈধ মূর্তিকে মূর্তি কথাটিকে কেবল বৈধ মূর্তি অর্থে ব্যবহার করেছেন। অর্থাৎ যেসব মূর্তি থেকে সঠিক সিদ্ধান্ত পাওয়া যায়, অর্থাৎ যে বাক্যের সংযোগগুলি থেকে সঠিক সিদ্ধান্ত অনুমিত হয় সেইগুলোকে বৈধ মূর্তি বলে। তাহলে সেই অনুসারে আমরা বিচার করলে দেখি যে ওই 256টি মূর্তির মধ্যে কেবলমাত্র 19টি ক্ষেত্রে বৈধ সিদ্ধান্ত পাওয়া যায়। অর্থাৎ এই তৃতীয় মতের অনুসারীদের মতে মূর্তির সংখ্যা বা মাত্র 19টি। এটা বিভিন্ন সংস্থানে আবার বিভক্ত হয়ে গেলে আমরা দেখতে পাবো যে কোন সংস্থানে কয়টি বৈধ মূর্তি পাওয়া যায় এবং মোট সংখ্যা তো আমরা জেনেছি যে মোট 19টি ক্ষেত্রে বৈধ সিদ্ধান্ত পাওয়া যায়। সুতরাং আমরা এখন দেখব যে কোন কোন সংস্থানে বৈধ মূর্তি কয়টি এবং কি কি। প্রথম সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা ও নাম। প্রথম সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা হলো 4টি। নিচে এই নামগুলি প্রদান করা হলো, যেমন বারবারা, 2 সেলারেন, 3 ডারি, 4 ফেরিও। এখানে এই যে এ অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, প্রথম এটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয় এটি হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য এবং তৃতীয় এটি হচ্ছে সিদ্ধান্ত। এভাবে এই ক্রম অনুসারে তোমরা
খেয়াল করবে প্রথম বাক্যটি প্রথম অক্ষরটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয়টি হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য এবং তৃতীয়টি হচ্ছে সিদ্ধান্ত। তাহলে আমরা প্রথম সংস্থানের বৈধমূর্তির সংখ্যা দাঁড়ায় 4টি, বারবারা, সেলারেন্ট, ডারি, ফেরিও। দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তির সংখ্যাও 4টি। এখানে এর নামগুলি আমরা নিচে প্রদান করেছি, যেমন সিজার, কেমিস্ট্রিস, ফেস্টিনো, বারোকো। এখানে প্রথম সংস্থানে দেখেছিলাম বৈধমূর্তির সংখ্যা 4টি, দ্বিতীয় সংস্থানে তাহলে দেখলাম বৈধমূর্তির সংখ্যা 4টি। তৃতীয় সংস্থানে বৈধমূর্তির সংখ্যা মোট 6টি। এই নামগুলি হচ্ছে ডেরাপ্টি, ডিসামিস, ডার্টিসি, ফ্লাপটন, বোকার্ডো, ফেরিসন। তাহলে প্রথম সংস্থানে দেখেছিলাম 4টি, দ্বিতীয় সংস্থানে দেখেছিলাম 4টি, তৃতীয় সংস্থানে হচ্ছে 6টি এবং সর্বশেষ তৃতীয় সংস্থানে দেখেছিলাম 6টি এবং চতুর্থ সংস্থানে বৈধমূর্তির সংখ্যা দাঁড়ালো 5টি, যেমন ব্রামান্টিপ, ক্যামিনিস, ডিমারিস, ফেসাপো ও ফ্রেসিসন। অর্থাৎ এখানে চতুর্থ সংস্থানে বৈধমূর্তির সংখ্যা দাঁড়ালো 5টি। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, প্রথম সংস্থানে 4টি, দ্বিতীয় সংস্থানে 4টি, তৃতীয় সংস্থানে 6টি এবং চতুর্থ সংস্থানে বৈধমূর্তির সংখ্যা হলো 5টি। তাহলে মোট বৈধমূর্তির সংখ্যা দাঁড়ালো 19টি। আশা করি তোমরা বৈধমূর্তি সংখ্যা এবং নামগুলি জেনেছ। এগুলি স্মরণ রাখার চেষ্টা করবে, এগুলি অনেকবার পরীক্ষায় আসে, যার উত্তর হিসেবে তোমাদের এগুলো স্মরণ রাখার প্রয়োজন আছে। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি সহানুমানের কয়েকটি অনুপপত্তি বা যুক্তি দোষ নিয়ে। তো অনুপপত্তি বা যুক্তি দোষ আলোচনা করতে গিয়ে, এবং আমি পূর্বেই বলেছি যে আমরা সব যুক্তি দোষ নিয়ে এই মুহূর্তে আলোচনা করব না। যে অনুপপত্তি বা যুক্তি দোষগুলো পরীক্ষায় বারবার আসে বা পড়ে, সেই মূর্তিগুলোই আমি গুরুত্বর ভিত্তিতে তোমাদের আলোচনা করার জন্য এখানে নিয়ে এসেছি, আজকের ক্লাসে আলোচনা করব। তো এই আমি যে মূর্তিগুলো, যে অনুপপত্তিগুলো বা যুক্তি দোষ নিয়ে আলোচনা করতে চাই, সেগুলো সম্পর্কে তোমাদের যদি বৈধতাটা নির্ধারণ করতে চাও বা অনুপপত্তির ব্যাখ্যা করতে চাও, তাহলে যে বিষয়টি দরকার, সহানুমানের যে 10টি নিয়ম আছে তার ভিতর থেকে এই 3টি নিয়ম আপাতত মনে রাখলেই চলবে। সবগুলো যদি মনে নাও থাকে, এই 3টি নিয়ম যদি মনে রাখো, তাহলে তোমাদের আমি যে 4টি বৈধ অনুপপত্তির কথা আলোচনা করব, এই 3টি আলোচনা করলেই হয়ে যাবে। প্রথম যে নিয়মটি হচ্ছে, প্রতিটি সহানুমানের যুক্তিতে কেবলমাত্র 3টি পদ থাকবে। এটা স্মরণে রাখতে হবে। সহানুমানের একটি যুক্তিতে মোট 3টি পদ থাকবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে, সহানুমানের আশ্রয় বাক্য দুটিতে মধ্যপদটিকে কমপক্ষে একবার ব্যাক করতে হবে। তৃতীয়ত, আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাক করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো তোমরা অবশ্যই স্মরণে রাখবে এবং এখন আমরা এই নিয়মগুলো প্রয়োগ করে দেখব যে আমাদের কোনো যুক্তিতে কি ধরনের ভুল হচ্ছে বা হচ্ছে না। আমরা একটি প্রদত্ত যুক্তি বা প্রদত্ত যুক্তি অর্থাৎ যে যুক্তিটা আমার দেয়া আছে তাকে বলা হয়, প্রদান করা আছে যে যুক্তি তাকে বলা হয় প্রদত্ত যুক্তি। শিক্ষার্থীবৃন্দ, স্লাইড চিত্রে লক্ষ্য করো, ঈশ্বর মানুষের সৃষ্টিকর্তা, মানুষ পাপের সৃষ্টিকর্তা, অতএব ঈশ্বর পাপের সৃষ্টিকর্তা। এই যুক্তিটি দেয়া আছে। এখন বলা হচ্ছে যে যুক্তিটি বৈধতা বিচার করো, বা এটা যুক্তিটি ভুল আছে না শুদ্ধ আছে, আর যদি ভুল থাকে তাহলে কেন ভুল, আর শুদ্ধ থাকলে কেনই বা শুদ্ধ। আমরা সাধারণত
এর পূর্বে যে তিনটি নিয়মের কথা বলেছি সেটা লক্ষ্য রাখলেই আর কোনো কিছুই প্রয়োজন নেই। প্রথম কথা একটি জিনিস স্মরণে রাখবে যে যুক্তিটি যদি যৌক্তিক আকারে না থাকে বা যৌক্তিক রূপে প্রদান করা না থাকে তাহলে সেটা কি যৌক্তিক রূপে প্রদান করে নিতে হবে। অর্থাৎ উদ্দেশ্য সংযোজক বিধেয় এই আকারে সাজিয়ে নেওয়ার কাজটি করতে পারলেই সেটা যৌক্তিক রূপে রূপান্তরিত হবে। আমরা এখানে ঈশ্বর মানুষের সৃষ্টিকর্তা, আমরা শুধুমাত্র ঈশ্বর হয় মানুষের সৃষ্টিকর্তা, অর্থাৎ আমরা সংযোজক উদ্দেশ্য সংযোজক বিধেয় আকারে সাজিয়ে দিয়েছি। এইভাবেই সাজিয়ে দেওয়ার নামই হচ্ছে যৌক্তিক রূপান্তর। তো প্রথম যে নিয়মটি আমরা খেয়াল করছি সেটা হচ্ছে যে আমরা এই যুক্তিটি যৌক্তিক আকারে নেই, আমরা এটাকে যৌক্তিক রূপে রূপান্তর করে নিলাম। এখানে রূপান্তর করে নেয়ার পরে দেখলাম ঈশ্বর হয় মানুষের সৃষ্টিকর্তা, মানুষ হয় পাপের সৃষ্টিকর্তা, অতএব ঈশ্বর হয় পাপের সৃষ্টিকর্তা। এখানে আমরা প্রথম নিয়ম স্বনুমানে যে তিনটি নিয়মের কথা বলেছিলাম স্মরণে রাখা, তাহলে আমরা এইবার এই তিনটি নিয়ম এখানে পালিত হয়েছে কিনা এক এক করে দেখব। তো প্রথম থেকেই আমরা শুরু করব। যদি প্রথমটাতে আমাদের কোনো ত্রুটি ঘটে যায় তাহলে দ্বিতীয় তৃতীয়টির দিকে আমরা আর এগোবো না, এখান থেকেই আমাদের বৈধতা নির্ধারিত হয়ে যাবে। মজার ব্যাপার যে আমরা যখনই একটি ভুল পেয়ে যাব আমরা দ্বিতীয় তৃতীয় নিয়মের দিকে আর যাব না। সুতরাং এদিকে খেয়াল করো যে প্রত্যেকটি অনুমানের স্বনুমানের যুক্তিতে তিনটি পদ থাকবে। তো আমরা দেখলাম ঈশ্বর একটি পদ, হয়ের পরের যেটুকু আছে অর্থাৎ সংযোজকের পরে আর আগের এইগুলি হচ্ছে পদ। তাহলে ঈশ্বর একটি পদ, মানুষের সৃষ্টিকর্তা একটি পদ, মানুষ একটি পদ, পাপের সৃষ্টিকর্তা একটি পদ। ঈশ্বর একবার নেওয়া আছে পাপের সৃষ্টিকর্তা, কিন্তু এখানে খেয়াল করো, লক্ষ্য করলে দেখবা যে এখানে তিনটির পরিবর্তে চারটি পদ পাওয়া যাচ্ছে। ঈশ্বর একটি, মানুষের সৃষ্টিকর্তা একটি, মানুষ একটি, আর পাপের সৃষ্টিকর্তা একটি। এখানে কোনো মধ্যপদ বা হেতুপদ নেই, সুতরাং যুক্তিটি অবৈধ। এখানে চারটি পদ ব্যবহৃত হয়েছে বলে এখানে যুক্তিটির যে অনুপপত্তি হয়েছে তার নাম হচ্ছে চতুষ্পদী অনুপপত্তি, অর্থাৎ চার পদের অনুপপত্তি ঘটেছে। সুতরাং প্রথম নিয়মটা যদি লঙ্ঘন করে তাহলে সেখানে হয়ে যাবে চতুষ্পদী অনুপপত্তি। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। পরবর্তী প্রদত্ত যুক্তি আমরা হিসাবে নিয়েছি সকল মানুষ জীব, সকল বানর জীব, অতএব সকল বানর মানুষ। এই যুক্তিটাও যৌক্তিক আকারে সাজানো নেই। তাহলে আমরা কি করব, এটাকে যৌক্তিক রূপ বা আকারে আকারিত করে নেব। সকল মানুষ জীব, তাহলে আমরা এখানে লিখলাম এ বাক্য সকল মানুষ হয় জীব। পরের বাক্যটা সকল বানর জীব, অর্থাৎ সকল বানর হয় জীব, এবং অতএব সকল বানর মানুষ, মানে সকল বানর হয় মানুষ। এখানে লক্ষ্য করো আমাদের তিনটি পদ আছে কিনা এটা আমরা প্রথমে যাচাই করব। মানুষ একটি পদ, জীব একটি পদ, বানর একটি পদ, তিনটি পদ রয়েছে। জীব একবার নেওয়া আছে, বানর একবার নেওয়া আছে, মানুষও একবার নেওয়া আছে। সুতরাং আমরা এখানে প্রথম নিয়মটা কোথাও লঙ্ঘন হয়নি, অর্থাৎ স্বনুমানের মোট যুক্তিতে তিনটি পদই রয়েছে। এখন আমরা দেখব দ্বিতীয় নিয়মে কোনো ত্রুটি বা ব্যত্যয় ঘটেছে কিনা। দ্বিতীয় নিয়মে বলা আছে মধ্যপদকে আশ্রয় বাক্য দুটিতে কমপক্ষে একবার ব্যপ্য হতে হবে। তা মধ্যপদ কোনটি আমরা আগে এটা বের করব। তাহলে আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে উদ্দেশ্যে সিদ্ধান্তের থাকে না, কিন্তু আশ্রয় বাক্য দুটিতে থাকে যে পদটি, সেটি হবে মধ্যপদ বা হেতুপদ। তো আশ্রয় বাক্যে দুটিতেই আছে, খেয়াল করো জীব পদটি আশ্রয় বাক্য দুটিতেই আছে কিন্তু সিদ্ধান্তে নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি এইটাই মধ্যপদ, এই জীব পদটি মধ্যপদ। তাহলে জীব পদটি এখন দেখব যে আশ্রয় বাক্য দুটিতে নিয়মে বলেছে আশ্রয় বাক্য দুটিতে মধ্যপদকে কমপক্ষে একবার ব্যপ্য হতে হবে। তো এখানে একবারও ব্যপ্য আছে কিনা এটা দেখব। তো যেহেতু দুটি আশ্রয় বাক্য এ যুক্তি বাক্য এবং জীব পদটি ব্যবহৃত হয়েছে এ যুক্তি বাক্যের বিধেয় হিসেবে, আমরা ব্যপ্যতার নিয়ম অনুসারে জানি যে এ বাক্যের বিধেয় পদটি অব্যপ্য। তাহলে জীব পদটি উভয় আশ্রয় বাক্যে, অর্থাৎ মধ্যপদটি
উভয় আশ্রয় বাক্যে এ বাক্যের বিধেয় হিসাবে ব্যবহৃত হওয়ায় একবারও ব্যাপ্য হয়নি। এটা আমাদের স্বানুমানের নিয়ম, দ্বিতীয় নিয়মটা আমাদের এখানে উল্লিখিত যে নিয়ম, দ্বিতীয় নিয়মটি ওটা লঙ্ঘন করেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে হেতুপদকে বা মধ্যপদকে উভয় আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু এই মধ্যপদটি উভয়ই এ যুক্তি বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়ে একবারও ব্যাপ্য হয়নি, যেটি সহানুমানের নিয়ম বিরোধী। সুতরাং এই যুক্তিটি অবৈধ হয়েছে, নিয়ম লঙ্ঘন করেছে, অবৈধ হয়েছে, এবং এই অবৈধতার নাম হচ্ছে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। অব্যাপ্য এই কারণে যে ব্যাপ্য হয়নি, তাই মধ্যপদজনিত অনুপপত্তি। তাহলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যেভাবে আমরা এই অনুপপত্তি নির্ধারণ করলাম, তোমরাও এইভাবেই অনুপপত্তি যে কোনো যুক্তির ক্ষেত্রে প্রয়োগ করবে, দেখতে পাবে যে অনুপপত্তিটি কি হয়েছে তোমরা লক্ষ্য করতে পারবে বা নির্ধারণ করতে পারবে। আমরা তৃতীয় প্রদত্ত যুক্তির ক্ষেত্রে আসি। আমরা সেখানে দেখলাম সকল মানুষ জীব, কোনো কুকুর মানুষ নয়, অর্থাৎ কোনো কুকুর জীব নয়। এই যুক্তিটিও যৌক্তিক আকারে বা যৌক্তিক রূপে দেয়া নেই। আমরা এটিকে যৌক্তিক রূপ দিয়ে নেব। সকল মানুষ জীব মানে সকল মানুষ হয় জীব, কোনো কুকুর মানুষ নয় অর্থাৎ কোনো কুকুর নয় মানুষ, অর্থাৎ সংযুক্তটাকে মাঝখানে রাখবো আর উদ্দেশ্যটাকে সামনে রাখবো এবং ভিডিওটিকে পেছনে রাখবো। তেমনি অর্থাৎ কোনো কুকুর জীব নয়, এখানেও লিখবো কোনো কুকুর নয় জীব। তাহলে আমরা প্রথম এখন যৌক্তিক রূপান্তর করা হয়েছে। এইবার আমরা দেখব যে প্রথম নিয়মটি তিনটি পদ আছে কিনা। আমরা লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, মানুষ একটি পদ, জীব একটি পদ। আমরা এই পদ নির্ধারণ করব এই সংযোজকের আগে এবং পরে লক্ষ্য করে। এটি খেয়াল রেখো, মানুষ একটি পদ, জীব একটি পদ, কুকুর একটি পদ। মানুষ একবার নিয়ে আছে, কুকুরও আরেকবার নিয়ে আছে, জীবও নিয়ে আছে। সুতরাং তিনটি পদ, এখানে মাত্র তিনটি পদই সমগ্র অনুমানে ব্যবহৃত হয়েছে। সুতরাং প্রথম নিয়মটা লঙ্ঘন করেনি। আমাদের উল্লেখিত যে প্রথম নিয়মের কথা বলেছিলাম সেটা লঙ্ঘন করেনি। এখন আমরা দেখব দ্বিতীয় নিয়মে কোথাও লঙ্ঘন করেছে কিনা, অর্থাৎ মধ্যপদটি উভয় আশ্রয় বাক্যে একবারও অন্তত ব্যাপ্য আছে কিনা। এখানে মধ্যপদ কোনটি, যেটি সিদ্ধান্তে থাকবে না। তাহলে সিদ্ধান্তে কুকুর আর জীব আছে, তাহলে কুকুর আর জীব বাদ দিয়ে আর তিনটি পদের কোনটি আছে, মানুষ। এই মানুষ পদটি হচ্ছে মধ্যপদ। মধ্যপদ এ বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যাপ্য হয়ে গিয়েছে এবং ই বাক্যের বিধেয় হিসেবেও ব্যাপ্য হয়েছে। সুতরাং অন্তত একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু এখানে দুবারই ব্যাপ্য আছে। সুতরাং নিয়মের কোনো লঙ্ঘন করেনি, অর্থাৎ আমাদের উল্লেখিত দ্বিতীয় নিয়মটিও লঙ্ঘন করেনি। তাহলে আমাদের তৃতীয় নিয়মটি এখানে প্রয়োগ করে দেখতে হবে যে নিয়মটি লঙ্ঘিত হয়েছে কিনা। সেখানে বলা আছে তৃতীয় নিয়মে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। তো যেহেতু আমরা জানি এ বাক্যের বিধেয় পদটি অব্যাপ্য, তাহলে জীব পদটি অব্যাপ্য। এটা যেহেতু ই বাক্য, এখানে কুকুর এবং মানুষ দুটেই পদ ব্যাপ্য। তাহলে আমরা দেখছি আশ্রয় বাক্যের এই তিনটি পদের মধ্যে আশ্রয় বাক্যে কেবল জীব পদটি অব্যাপ্য। এই অব্যাপ্য পদটিকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না, এটি হচ্ছে নিয়মের কথা। কিন্তু এখানে দেখো ই বাক্যের বিধেয় হিসেবে জীব পদটি ব্যাপ্য হয়ে গিয়েছে। এটা আমাদের উল্লেখিত যে তৃতীয় নিয়ম সেটি লঙ্ঘন করেছে। সুতরাং যুক্তিটি অবৈধ হয়েছে। তাহলে কি অবৈধ হয়েছে আমরা দেখব যে উক্ত যুক্তিতে প্রধান পদ জীব প্রধান আশ্রয় বাক্যে এ বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ায় অব্যাপ্য থাকা সত্ত্বেও সিদ্ধান্তে ই বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ায় ব্যাপ্য হয়েছে, যা স্বানুমানের নিয়ম বিরোধী। সুতরাং যুক্তিটি অবৈধ এবং এখানে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে। অবৈধ মানে তাকে ব্যাপ্য হওয়ার কথা না, কিন্তু সে হয়ে গিয়েছে। কিন্তু কিভাবে হয়েছে, তাহলে অবৈধভাবে হয়েছে। সেই কারণে বলা হচ্ছে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি। তাহলে প্রধান পদ কেন,
এই আমরা আলোচনা সহানুমানের আলোচনায় বলেছিলাম যে সিদ্ধান্তের বিধেয় পদটি প্রধান পদ, তাহলে কোন পদটি অবৈধভাবে ব্যাপ্য হয়েছে? প্রধান পদটি। সেই জন্য বলা হয়েছে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে। যে পদটি হবে সেই পদটি। যদি অপ্রধান পদটি হতো, অর্থাৎ সিদ্ধান্তের উদ্দেশ্যটি যদি অবৈধভাবে হতো, তাহলে এটাকে বলতাম অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি। আশা করি শিক্ষার্থীবৃন্দ এটিও তোমরা অনুধাবন করেছো এবং বুঝতে পেরেছো। আমরা চতুর্থ যে যুক্তি, সেখানে দেখছি যে কোনো কাক হলুদ নয়, সব কাক পাখি, অতএব কোনো পাখি হলুদ নয়। এখানেও যৌক্তিক আকারে দেয়া নেই। তাহলে আমরা যুক্তিটি যৌক্তিক আকারে দিয়ে নেব, অর্থাৎ কোনো কাক নয় হলুদ, সকল কাক হয় পাখি এবং কোনো পাখি নয় হলুদ। এখানে আমরা যৌক্তিক রূপ দিয়ে নিলাম। এবার আমরা দেখে নেব যে তিনটি পদ, অর্থাৎ প্রথম নিয়মটি লঙ্ঘন করেছে কিনা। কাক একটি পদ, হলুদ একটি পদ, কাক একবার নিয়েছি, পাখি একটি পদ। তিনটি, পাখি একবার নেওয়া হয়েছে, হলুদও একবার নেওয়া হয়েছে। সুতরাং এখানে তিনটি পদই ব্যবহৃত হয়েছে, এখানে আমাদের কোনো সমস্যা হয়নি, অর্থাৎ প্রথম নিয়মটি সঠিকভাবে পালন করা হয়েছে। দ্বিতীয় নিয়মটি দেখব যে মধ্যপদকে অন্ততপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। তাহলে এখানে সিদ্ধান্তের দিকে তাকালে আমরা মধ্যপদ পেয়ে যাব। পাখি এবং হলুদ এই দুটি পদ বাদ দিয়ে আর যে পদটি থাকবে সেটি হবে মধ্যপদ। তাহলে এখানে পাখি আর হলুদ বাদ দিলে থাকছে কাক। এই কাক পদটি হচ্ছে মধ্যপদ, যেটা দুটি আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই, এবং একে অন্ততপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। এটিও ই বাক্যের উদ্দেশ্য হিসাবে এবং এ বাক্যের উদ্দেশ্য হিসাবে ব্যাপ্য, দুবারই ব্যাপ্য হয়েছে, হতে হবে অন্তত একবার, কিন্তু এখানে দুবারই আছে, আমাদের নিয়ম কখনো লঙ্ঘিত হয়নি। সুতরাং দ্বিতীয় নিয়মও আমরা উতরে গিয়েছি। এবার আমাদের উল্লিখিত যে তৃতীয় নিয়ম, সেটা প্রয়োগ করে দেখি যে আশ্রয় বাক্যের কোনো পদ, অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। তো দেখা যাক এখানে কি হয়। ই বাক্যের দুটো পদই ব্যাপ্য, আর এ বাক্যের বিধেয় পদটি অব্যাপ্য, কারণ আমরা জানি ব্যাপ্যতা নিয়ম অনুসারে এ বাক্যের বিধেয় পদ অব্যাপ্য। তাহলে এই যে অব্যাপ্য বিধেয় পদ পাখি, এটি সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না, কারণ আশ্রয় বাক্য অব্যাপ্য রয়েছে, সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি সেটি ই বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যাপ্য হয়েছে, কারণ ই বাক্যের উদ্দেশ্য বিধেয় দুটি পদই ব্যাপ্য। তাহলে এখানে নিয়মের লঙ্ঘন করেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে উক্ত যুক্তিতে অপ্রধান পদ, তাহলে এই পদটির নাম কি? পাখি। এই পাখি পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য, তাহলে এটা অপ্রধান পদ। তাহলে আমরা বলছি যে অপ্রধান পদ পাখি অপ্রধান আশ্রয় বাক্যে এ বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, অব্যাপ্য থাকা সত্ত্বেও সিদ্ধান্তে ই বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়, ব্যাপ্য হয়েছে, যা সহানুমানের নিয়ম বিরোধী। সুতরাং যুক্তিটি অবৈধ হয়েছে এবং এখানে অবৈধ প্রধান পদজনিত অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে। এখানে অপ্রধান পদ কেন? যে দেখো এই পাখি পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য, তাহলে এটি উদ্দেশ্য পদটি অপ্রধান পদ। সুতরাং অবৈধ হয়েছে কোনটি? অপ্রধান পদ। তাহলে অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি একটু মনোযোগ সহকারে জিনিসটি বা বিষয়টি লক্ষ্য করো, এখানে কোনো জটিলতার বিষয় নেই। তিনটি নিয়ম একটু স্মরণে রাখলেই তোমরা এই 4 ধরনের বৈধতা, যেগুলি পরীক্ষায় বারবার পড়ে বা আসে, এইগুলি তোমরা বৈধতা যাচাই করতে পারবে। তো এতক্ষণ যা আলোচনা করলাম তার ভিত্তিতে আমি তোমাদেরকে কতগুলো প্রশ্ন দিয়েছি বাড়ির কাজ হিসেবে, যেগুলো তোমরা অনুশীলন করবে। প্রশ্ন 1, সহানুমানের সংস্থান বলতে কি বুঝো? বিভিন্ন সংস্থানে হেতুপদের অবস্থান দেখাও। 2, সহানুমানের মূর্তি বলতে কি বুঝো? প্রতিটি সংস্থানে বৈধ মূর্তির গুলির নাম লিখো। অর্থাৎ 4 প্রকার সংস্থানে বৈধ মূর্তিগুলির নামগুলো লিখতে হবে এবং এইটা লিখে তোমরা মুখস্থ করেই ফেলবে। প্রশ্ন 3, চতুষ্পদী অনুপপত্তি ব্যাখ্যা করো।
অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ব্যাখ্যা করো, অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ব্যাখ্যা করো এবং অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি ব্যাখ্যা করো। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পেরেছ এবং এইগুলি সঠিকভাবে যদি অনুশীলন করো তাহলে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। সকলে সুস্থ, সুন্দর ও ভালো থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।